গুলিবিদ্ধ ওসমান হাদি এভার কেয়ারে লাইফ সাপোর্টে শনাক্ত একজনের ছবি প্রকাশ ডিএমপির। জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক। হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি ও ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। 48 ঘন্টায় গ্রেফতার না হলে আন্দোলন। শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন 25 ডিসেম্বর। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে 90 লাখ মুসলিম, বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় বংশোদ্ভূত। মানবাধিকার ও আইনজীবী সংগঠনের প্রতিবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনা। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে হামলায় অংশ নিয়ে একজনের ছবি প্রকাশ করেছে ডিএমপি। হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা এই বিষয়ে তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। একজন শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। তবে গুলিবিদ্ধ হয়ে হাদি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায়। শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এখানেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। শনিবার সকালে তাকে দেখতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে পতিত আওয়ামী লীগ টার্গেট করেছে বলে দাবি করেন তিনি। ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি জানান স্বরাষ্ট্র উপদেষ্টার। তার অবস্থা খুবই গুরুতর। 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। ওসমান হাদির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবার দুপুর 2:24 রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হবার পর হাদিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দিয়ে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই খবরটি আপনারা এরই মধ্যে জেনেছেন। আজ হাদির চিকিৎসা যারা করছেন, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে আনার পর 14 জন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং তার অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা বা কী অবস্থায় আছে একেবারে প্রত্যেকটি মুহূর্ত মনিটর করা হচ্ছে। তো চিকিৎসকদের পক্ষ থেকে, অর্থাৎ মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে সেটি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। তারা বলছেন যে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ার কারণে বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। এছাড়াও ফুসফুসে ইনজুরি বিদ্যমান আছে।
এবং চেস্ট ড্রেন টিউব দিয়ে তারা অল্প পরিমাণ রক্ত নির্গত হবার কথা বলেছিলেন, সেটিও চালু রাখা হয়েছে এবং তারা এই বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। যদি প্রয়োজন হয় তাহলে তাকে ভেন্টিলেটর সাপোর্টও দেয়া হবে। এছাড়াও চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে, এটি একটু দুর্বল ছিল কিন্তু বর্তমানে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আর এটি বজায় রাখার জন্য যত ধরনের ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে যেই সকল ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে সেগুলো চিকিৎসকরা নিয়ে যাবেন। পাশাপাশি শরীরের রক্ত জমাট বাঁধার একটা ব্যাপার ছিল, যে রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল এবং সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এমনটাই বলছেন চিকিৎসকরা। পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং যদি প্রয়োজন হয় যে হাদিকে রক্ত সঞ্চালনের দরকার হতে পারে বা যদি এই ধরনের কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থাও তারা নিতে পারবেন। পাশাপাশি যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ এবং হৃদস্পন্দনের ওঠানামাও লক্ষ্য করা যাচ্ছে এবং যদি ব্যাপারটা এমন হয় যে বিপজ্জনকভাবে যদি হৃদস্পন্দন কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে তারা পেসমেকার স্থাপন করবেন এবং সেই ধরনের প্রস্তুতিও চিকিৎসকরা রেখেছেন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাদিকে দেখার জন্য, হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালে সকাল থেকেই ভিড় জমিয়েছেন। তারা হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এমনকি চিকিৎসকদের সঙ্গে কথা বলেও হাদির যেন চিকিৎসা সঠিকভাবে দেয়া হয় এবং খুব নজরদারি যেন রাখা হয় সে বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা কথা বলেছেন। তো এই ছিল আপাতত এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে অভিযোগ করে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা 11টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। এদের প্রতিহত করতে আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরও ঘটার শঙ্কা তার। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। 2-1 দিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হাদির উপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে 15 ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলছেন নেতারা।
ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। আমাদের জুলাই পরবর্তীতে জাতি হিসেবে হাদির এমন পরিণতি রাজনৈতিক সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, তৎসজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিন আর ঢুকবে না। হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি, হামলা হয়েছে বাংলাদেশের উপর, হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর, হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর। রাজনৈতিক সুশীলরা শত্রুকে বন্ধু হিসেবে পরিচয় করেছে বলে মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আবারও দেশকে দিল্লির কাছে বেচে দেওয়ার নাটক চলছে। এ সময় ইনকিলাব মঞ্চের পৃষ্ঠপোষক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান আগামী 15 ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেন। যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না, ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। দৌড়গোড়ায় নিয়ে যাওয়া, এবং শুধু দৌড়গোড়ায় নিলে হবে না, দৌড়গোড়ায় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি, আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন, আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে, এটি মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক কাজটি করেছি। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব? বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে। জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। এখন এখানে মাহাদি আমিন যখন বলছিল, আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে যখন মাহাদি আমিন আসলে তখন, তো সেই জন্য ওরকেই যেগুলো প্রশ্ন আপনার কাছে ওগুলো বেশি দেখার সুযোগ হয়েছে। তো এখানে বিভিন্ন আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে, পোর্টের প্রশ্ন করেছে। তো আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি, বিষয়টা বিবেচনা করলে আমরা মাহাদি আমিনের উপস্থাপনাটা কি ছিল? কর্মসংস্থান ছিল। আমার যেই বোন, তার লাইসেন্স ছিল কিন্তু কাজ করতে পারেনি, তার জন্যও কিন্তু একটা উপায় বের করা আছে ওখানে। যেই ছেলেটি ম্যাট্রিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, ডিগ্রি বলেন করেছে, কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না, কিন্তু ওর হাতে একটা মোবাইল আছে, ও খুব সুন্দর ছবি তুলতে পারে, ও খুব সুন্দরভাবে কোনো একটা জিনিসের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তাতে কি, ওর তো কোনো কোম্পানি নাই। ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে, ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে, সেটার তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে। ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছাবে, সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ইয়েস, আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি। একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন। আমরা যারা এখানে নিজেদেরকে কিশোর, তরুণ, কোনো যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না, সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি। কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে, তরুণ আছে, যুবক আছে, এরকম মানুষ যারা আছে, যাদের সেই প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি।
আমি গতকালকে বলেছি, আজকে আবার আপনাদের সামনে, গতকাল যেহেতু আপনারা ছিলেন না, আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা। এখানে যদিও এর মধ্যে আলোচনা হয়েছে, আমি যেই বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে। বাংলাদেশের একটা বড় সমস্যা, এবং আপনারা আজকে যারা এখানে এসেছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন, শহর এলাকার মানুষ, নেতা বা প্রতিনিধি কম আছেন, তাই নয় কি? অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে। দেখেন, জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয়, এই বয়সের তরুণ বলেন, এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে কি, সেটা বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে। একটা নেশা থাকে বিদেশে যাবার, বিদেশে যাবো, চাকরি বাকরি করবো, হয় না? তাই তো, আমি তাই জানি কম বেশি, আমার সেরকমই ধারণা আছে। আপনারা কি মনে করেন সঠিক বলেছি আমি? কি ভাই, কম বেশি মানে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলেপেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাব। আর যাব বললেই তো আর হয় না। গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম। এক দিয়েছিলাম জাপানের উদাহরণ, দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইটালির উদাহরণ। আরো আছে, এই দুটি উদাহরণ দিয়েছি আমি। যেমন ধরেন জাপানে পপুলেশন, আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, জাপানে কিন্তু ওটা রিভার্স, অপোজিট। ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশনের সংখ্যা কম রেশিওতে, পপুলেশন রেশিওতে। তাদের এখন মানুষ প্রয়োজন। জাপান একটা কনজারভেটিভ সোসাইটি, তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয়, তারা তাদের ভাষায়, কারণ জাপান এতটাই উন্নত দেশ, তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখার তা না। তার ভাতের অভাব নাই, কর্মসংস্থানের অভাব নেই, কাজে তার দরকার নাই অত, তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষিক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে। এবং বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮-এর এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮-এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণ এবং হামলার প্রতিবাদে ঢাকার রাজপথে বিএনপির প্রার্থীরা। শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। হাদির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর প্রতিষ্ঠা ৫ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ। ৭১-এর চেয়েও এখন কঠিন সময় যাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অপশক্তিকে প্রতিহত করতে হবে। হাদির উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে এরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে ২৫ সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শক্তির আক্রমণে জর্জরিত বাংলাদেশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, একটি গুপ্ত রাজনৈতিক দল হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে। সঠিক সময়ে নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে,
নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য রাজধানী ছাড়াও একই দাবিতে নাটোর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাসান ও আলী, সময় সংবাদ, ঢাকা। দেশের মাটিতে তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো নিরাপত্তা শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। সময় সংবাদে আরও থাকছে। দুর্বৃত্তের আগুনে পড়ল লক্ষ্মীপুর নির্বাচন অফিস। কেরানীগঞ্জে বহুতল ভবনে ছুট গুদাম পুড়ে ছায়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 12 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। শহীদ বুদ্ধিজীবী দিবসের সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে জাতি যেন স্বস্তিতে দিবসটি পালন করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমির প্রস্তুতি দেখতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রাত 12টার পর থেকেই জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে রাষ্ট্রকে মেধাশূন্য করতে ডিসেম্বর মাস জুড়ে পরিকল্পিতভাবে রাজাকার আলবদরদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কয়েক দফায় চলছে পুরো এলাকা ধোয়া মোছার কাজ। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাবও। শনিবার সকালে প্রস্তুতি দেখতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। দিবসটি মর্যাদার সাথে উদযাপিত হবে। অনেক বেশি আমরা চেষ্টা করছি জনগণ যেন তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রটাতে এসে স্বস্তি পায়। তরুণ প্রজন্মের অনেকেই 14 ডিসেম্বরের নানা আয়োজনে শেষ মহড়া দেন এদিন। জানান শেকড়কে ভুলে গেলে এগোতে পারবে না জাতি। যে বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড সেটাকে যে ভেঙে দিতে চেয়েছিল, সেই কালো ইতিহাসকে আমরা স্মরণ করে আমাদের মাঝে ধারণ করার জন্য এসেছি। আমরা চাই যে তারা যে ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল সেইটার রিকভার যেন আমরা করতে পারি। 1971 বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা শেকড় বলতে পারেন। তো সেই শেকড়টাকে যখন ভুলে গিয়ে আমরা এগোবো তখন আসলে আমরা এগোতে পারবো না, আমরা আরও বেশি পিছিয়ে যাব। মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। প্রায় 12 ঘন্টার পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের ঝুটের গুদামের আগুন। ঘটনাস্থলে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় 11.5 ঘন্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের যে জাবালানু মার্কেটের ভয়াবহ আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আজ বিকেল 5:03 এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যেই আগুন সূত্রপাত হয়েছিল আজ ভোর 5:35 প্রায় 9.5 ঘন্টায় ফায়ার সার্ভিসের 20টি ইউনিট একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সদস্য ও র্যাব সদস্যদের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। যদিও পুরোপুরি আগুন কিন্তু এখনো নিভিয়ে ফেলা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে পুরোপুরি আগুন নেভাতে প্রায় একদিনের মতো সময় লাগবে। তারা বলছেন যে আগামীকাল পর্যন্ত তারা তাদের যেই আগুন নেভানোর কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করবেন। একদিন পর হয়তো বা তারা পুরোপুরি এই আগুন নেভাতে সক্ষম হবে। তবে এখনো
পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন যেহেতু এই ভবনের আগুনটি লেগেছিল বেসমেন্টের জুট গোডাউন থেকে, সেহেতু এই জুটের বেসমেন্টের যে জুট গোডাউন সেখান থেকে ধোঁয়া বের হওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। এই কারণেই মূলত হচ্ছে এই বেসমেন্টের ধোঁয়াগুলোই হচ্ছে এখনো বের হচ্ছে। তবে তারা সর্বাত্মক চেষ্টা করেছে যতটুকু সম্ভব মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সেই প্রচেষ্টাই কিন্তু তারা আজকে সকাল থেকে করেছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে 11.5 ঘন্টাও ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এখানে কাজ করার অন্যতম কারণ হচ্ছে যে এই একটি মাত্র ভবনের বেসমেন্টেই কিন্তু আগুনটি লাগেনি। এই আগুন লেগেছে প্রায় এখানের যে 7টি ভবন ছিল 7টি ভবনের বেসমেন্টে। এই 7টি ভবনের বেসমেন্ট হিসেবে মাত্র একটি বেসমেন্টই ব্যবহার করেছে এই 7টি ভবনের মালিক। যেহেতু এই 7টি ভবনের মাত্র একজন মালিক ছিলেন, তিনি এই 7টি ভবনে মাত্র একটি বেসমেন্ট ব্যবহার করে এখানে হচ্ছে তিনি জুট গোডাউন ভাড়া দিয়েছেন, যেখানে প্রায় 70 থেকে 80টি জুটের গোডাউন ছিল। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের প্রত্যেকটি গোডাউনে প্রায় 60 থেকে 70 লাখ টাকার শীতকালীন মালামাল ছিল, যেহেতু আগামীতে সামনে ঈদের পোশাক এনে রেখেছেন। তবে এই যে তাদের যে পরিমাণের ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এই 70 থেকে 80 লাখ টাকা, তারা বলছেন যে এখানে শুধুমাত্র যে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনও না। এই যেহেতু এই ভবনের উপরে একটি আবাসিক ভবনও রয়েছে 8 তলার, এই আবাসিক ভবনে কিন্তু সাধারণ মানুষরা বসবাস করছেন, তারাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের জাবালানুর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে। সময় সংবাদে আরও থাকছে। মেসির কলকাতা সফরে নজিরবিহীন অব্যবস্থাপনা, যুব ভারতী স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর, বিমানবন্দরে আটক মূল আয়োজক শতদ্রু দত্ত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ। মিয়ানমার সীমান্তে দেশটির ভেতর থেকে আবারও আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারে সীমান্তবর্তী এলাকায়। ভোরে টানা 1 ঘন্টা ওয়াইকং সীমান্তের ওপরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে বাজার সংলগ্ন 3 জনের বাড়িতে গুলি লাগে বলে দাবি স্থানীয়দের। এছাড়া উত্তরপাড়ার নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে, তবে সীমান্তের কোনো বাসিন্দা হতাহত হননি। বাসিন্দাদের সাবধানে চলাফেরার জন্য সতর্ক করেছেন জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যরা। এবার চট্টগ্রাম বিভাগের খবর। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে, তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের ইট উইল বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরে নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতি আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায়
বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির স্বার্থে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে, এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মুসলিম। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠনের যৌথ প্রতিবেদন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন তারা। এ নিয়ে নতুন করে উদ্বেগে দেশটির মুসলিম সম্প্রদায়। 2022 সালে কোনো ব্যক্তিকে না জানিয়ে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পায় যুক্তরাজ্য সরকার। আর 2025 সালের আইন অনুযায়ী আদালত সিদ্ধান্ত অবৈধ বললেও সরকারের আপিল শেষ না হওয়া পর্যন্ত নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ নেই, যা কখনো কখনো বছরের পর বছর ঝুলে থাকতে পারে। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় এই ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় 1 কোটি মুসলিম। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বড় অংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা রানিমিড ট্রাস্ট ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিপ্রিভের যৌথ প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নাগরিকত্ব বাতিলে যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতা মুসলিমদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার কেড়ে নেওয়ার গুরুতর আশঙ্কা তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% মানুষ আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন। বর্তমান আইনে সরকার যদি মনে করে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাগরিকরাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে। বিশ্লেষণে বলা হয়, প্রতি 5 জন অশ্বেতাঙ্গ মানুষের মধ্যে 3 জন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে এই হার 20 জনে মাত্র 1 জন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ওমান উপসাগরে চোরাই তেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের 18 জন নাবিক ছিলেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স। তাদের সবাইকে আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ওমান সাগরের উপকূলে জাহাজটিতে অভিযান চালানো হয়। ওই রুটে চলাচলের বৈধ কোনো কাগজপত্র ছিল না দাবি করে 7 লাখ লিটার চোরাচালান করা ডিজেল জব্দ করা হয় বলেও জানানো হয়। তেহরানের দাবি, দেশটিতে খুচরা জ্বালানির দাম খুব কম। উপসাগরীয় এলাকায় তেল পাচার লাভজনক হওয়ায় এ ধরনের জাহাজ জব্দের ঘটনা প্রায়ই ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের ওয়েবসাইটে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশের সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন থেকে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না ভারতীয়রা। এক বার্তায় এমন নির্দেশনার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। ইলেকট্রনিক্স ও সোলার শিল্পে লোকসান এড়াতে চীনা নাগরিকদের ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করেছে নয়াদিল্লি। খেলার খবর। লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনে কলকাতায় দেখা গেল নজিরবিহীন অব্যবস্থাপনা। সমর্থকরা চড়া মূল্যে টিকিট কেটেও মেসিকে না দেখার আক্ষেপ নিয়ে ফিরেছেন, জানিয়ে ক্ষোভ জানান ভক্তরা। যুব ভারতী স্টেডিয়ামে ভাঙচুর চালান ক্ষুব্ধ সমর্থকরা। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দরে আটক করা হয়েছে। পুরো পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার যুব ভারতী থেকে আরো জানাচ্ছেন সুব্রত আচার্য। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই কাঙ্ক্ষিত মেসিকে নিয়ে যে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন সেটা শেষ হয়ে যায় এবং তারপরই এখানে যারা হাজার হাজার টাকা দিয়ে
টিকিট কেটে ভেতরে ঢুকেছেন, তারা বিক্ষোভ করেন। কমপ্লিট মিসম্যানেজমেন্ট, এতগুলো টাকা শুধু মনে হচ্ছে 2026-এর ইলেকশনের পয়সা এখান থেকে টিকিট থেকে তুলেছে। 52 টাকা টিকিট কেটে একটা মুহূর্ত দেখতে পাইনি, চোখও দেখতে পাইনি। তো শুড বি ব্যান্ড, হি শুড রিফান্ড দ্য মানি। কলেজ স্টুডেন্ট 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মেসিকে দেখতেই পেলাম না। অরূপ বিশ্বাস কোলে করে নিয়ে মেসিকে ঘুরে বেড়ালো। 5,000 টাকাটা টিকিট দিয়ে অরূপ বিশ্বাস এভাবে ছবি তুলছে, ওই জন্য দেখতে আসলাম, অরূপ বিশ্বাসকে দেখতে আসলাম। যারা ওকে ঘিরে রেখেছিল ওদের আইডেন্টিফাই করুন, ল্যাংটো করে মারুন। দীর্ঘ প্রত্যাশার মধ্য দিয়ে যখন এই দর্শকেরা ঢুকেছিলেন তাদের প্রত্যাশিত ফুটবলের দেবতাকে দেখার জন্য, সেই ফুটবলের দেবতাকে তো দেখতে পেলেনই না। তাকে ঘিরে যে লোক বলয় তৈরি হয়েছিল তাদের কারণেই কিন্তু এই প্রত্যাশা আজকে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। আর সেই ছবি কিন্তু দেখা গিয়েছে এই যে যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণের থেকে যারা বেরিয়ে এসছেন তাদের মুখ থেকে কিন্তু এই যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা উগরে দিলেন। যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ ছিল 5টার সময় সংবাদের